ওয়েলকাম টু ডিজিটাল ক্লাসরুম। তোমরা তো গ্রাম পঞ্চায়েতের প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসার কথা জানতে পেরেছ। তাই শুধু ভ্যাকেন্সি আসার অপেক্ষায় থাকলে চলবে না, আমাদেরকে প্রস্তুতি শুরু করে দিতে হবে এখন থেকে। চলো আজকে তাহলে আমরা আমাদের এই জিকে সিরিজের তৃতীয় নম্বর ক্লাসের মাধ্যমে প্রস্তুতি নিব। চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দ্বিস্তরীয় মডেলের সুপারিশ কোন কমিটি করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, জি.ভি.কে রাও কমিটি, এল.এম. সিংভি কমিটি। এই টপিকের ওপর আমরা ফার্স্ট ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসবে। তাহলে দেখো, এটির আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অশোক মেহতা কমিটি। এই অশোক মেহতা কমিটির মাধ্যমে কিন্তু আমরা দ্বিস্তরীয় মডেল দেখতে পাই, এবং আমাদের বর্তমানে যে ত্রিস্তরীয় ব্যবস্থা আছে সেটি আমরা দেখতে পাই কিসের মাধ্যমে? সেটি আমরা দেখতে পাই বলবন্ত রায় মেহতা কমিটির মাধ্যমে। দেখো, 1977 সালের অশোক মেহতা কমিটি ত্রিস্তরের পরিবর্তে দ্বিস্তরের পঞ্চায়েত ব্যবস্থার অর্থাৎ জেলা পরিষদ এবং মণ্ডল পঞ্চায়েত সুপারিশ করেছিল। অন্যদিকে বলবন্ত রায় মেহতা কমিটি 1957 খ্রিস্টাব্দে ত্রিস্তরীয় ব্যবস্থার সুপারিশ করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের ইতিহাসে কোন শিলালিপি থেকে প্রথম সতীদাহ প্রথা সুস্পষ্ট ঐতিহাসিক প্রমাণ পাওয়া গিয়েছে? জুনাগড় শিলালিপি, ইলাহাবাদ প্রশস্তি, ঐহোল শিলালিপি, ইরান শিলালিপি। তাহলে এটির আমাদের আনসার কী হয়ে যাবে? ইরান শিলালিপির মাধ্যমে কিন্তু আমরা সতীদাহ প্রথা সম্পর্কে জানতে পারি। দেখো, মধ্যপ্রদেশের ইরানে গুপ্ত যুগের শাসক ভানুগুপ্তের 510 খ্রিস্টাব্দের একটি শিলালিপি পাওয়া যায়। এই লিপিতে তার গোপরাজ নামক এক বীর সেনাপতি যুদ্ধে মৃত্যুর পর তার স্ত্রী সতী হওয়ার উল্লেখ রয়েছে। তাহলে এই ইরান শিলালিপির মাধ্যমে কিন্তু আমরা এই সতীদাহ ব্যাপারে জানতে পারি, এবং এই বীর সেনাপতি যুদ্ধের পর তার স্ত্রী যে সতী হয়েছিলেন তার কথা থেকে আমরা জানতে পারি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন ঘনত্ব পরিমাপের জন্য ডবসন ইউনিট ব্যবহার করা হয় এবং এটি কোন স্তরে সবচেয়ে বেশি থাকে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এটি খুব সহজ প্রশ্ন। তাহলে দেখো, এটি আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর কিন্তু আমাদের এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই থাকে। তাহলে এই ওজোন ঘনত্ব এই যে ডবসন ইউনিটের মাধ্যমে ব্যবহার করা, এটি কোন স্তরে হবে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। দেখো, এখানে ওজোন স্তরটি মূলত ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 30 কিলোমিটার ওপরে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। এক ডবসন হলো 0.0 মিমি পুরু ওজোন স্তর, এসটিপিতে এটা। ঠিক আছে, নেক্সট দেখো, ঋগ্বেদে কোন মণ্ডলে বিখ্যাত 10 রাজার যুদ্ধ উল্লেখ পাওয়া যায়? তৃতীয় মণ্ডল, পঞ্চম মণ্ডল, সপ্তম মণ্ডল, দশম মণ্ডল। তাহলে এটি আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সপ্তম মণ্ডল। এই সপ্তম মণ্ডলের মাধ্যমে কিন্তু আমরা 10 রাজার যুদ্ধ সম্পর্কে জানতে পারি। দেখো, এখানে ঋগ্বেদের সপ্তম মণ্ডলে পুরুষী অর্থাৎ বর্তমানে রাভি নদীর তীরে ভরত গোষ্ঠীর রাজা সুদাস এবং 10 উপজাতির সম্মিলিত বাহিনীর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যা 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। এতে রাজা সুদাস জয়ী হন। তাহলে কার কার মধ্যে হয়েছিল 10 রাজার যুদ্ধ? দেখো, রাজা সুদাস এবং 10টি উপজাতি সম্মিলিত বাহিনীর মধ্যে, এবং জয়ী কে হয়? রাজা সুদাস জয়ী হয়েছিলেন। বুঝতে পেরেছো? নেক্সট দেখো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ আন্দামান সাগরের কোন অংশে অবস্থিত? উত্তর আন্দামান, দক্ষিণ আন্দামান, পূর্ব আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এটি আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? পূর্ব আন্দামান। এই ব্যারেন দ্বীপটি আমাদের পূর্ব আন্দামানে অবস্থিত। দেখো, পোর্ট ব্লেয়ার থেকে 138 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ব্যারেন দ্বীপ ভারতের তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে এই ব্যারেন দ্বীপটি শুধু ভারতবর্ষ নয়, সমগ্র এশিয়ার সক্রিয় আগ্নেয়গিরি। এটি আন্দামান সাগরের একটি টেকটনিক প্লেটের সীমানায় অবস্থিত।
দেখো নেক্সট কোয়েশ্চেন, নিপা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত করা হয়েছিল? মালয়েশিয়া, বাংলাদেশ, উগান্ডা, সৌদি আরব। তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে মালয়েশিয়া। এই মালয়েশিয়া কিন্তু নিপা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। এবং এই দেখো এই কোয়েশ্চেনটি কিন্তু ঘুরিয়ে WBCS এক্সামে দিয়েছে যে এই নিপা ভাইরাস কোন কোন প্রাণী দেহ থেকে আসে। এটির অ্যান্সার হয়ে যাবে বাদুড়। দেখো এখানে এটাই বলেছে 1998 থেকে 99 সালে মালয়েশিয়ায় শূকর খামারিদের মধ্যে প্রথম এই ভাইরাসটি ছড়ায়। মালয়েশিয়ায় ফুঙ্গাই নিপা গ্রামের নামানুসারে এই ভাইরাসের নাম করা হয়। তাহলে এর প্রধান বাহক কী হলো? ফুট ব্যাট বা বাদুড়। তাহলে এই নিপা ভাইরাসের বাহক হচ্ছে কে? বাদুড়। নেক্সট দেখো, বিখ্যাত পুনা চুক্তি 1932 মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড উইলিংডন, ডক্টর BR আম্বেদকর, মোহাম্মদ আলী জিন্নাহ, সুভাষচন্দ্র বসু। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দ? 1932 খ্রিস্টাব্দ, এটা মনে রাখবে। তাহলে আমাদের এই চুক্তি কার কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং ডক্টর BR আম্বেদকরের মধ্যে হয়েছিল। দেখো এখানে 1932 সালের 24শে সেপ্টেম্বর পুনের ইয়ারওয়াড়া কেন্দ্রীয় কারাগারে দলিত শ্রেণী নির্বাচনী সংরক্ষণের দাবিতে মহাত্মা গান্ধী ও ডক্টর BR আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যা ব্রিটিশদের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি রুখে দিয়েছিল। তাহলে এই নীতির মূল কারণ কী ছিল? যে ব্রিটিশদের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি তারা রুখতে চেয়েছিল। কত খ্রিস্টাব্দে? 1932 সালের 24শে সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নদীটি কপিলধারা এবং দুধধারা জলপ্রপাত তৈরি করেছে? গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। তাহলে এটি আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটির অ্যান্সার হয়ে যাবে আমাদের নর্মদা। এই নর্মদা নদীর ওপরে কিন্তু আমাদের এই কপিলধারা এবং দুধধারা জলপ্রপাতটি তৈরি হয়েছে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে তোমরা বলবে এই গোদাবরী নদীর তীরে কী জলপ্রপাত গড়ে উঠেছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে এটাই বলেছে মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী খাড়াই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় অমরকণ্টকের কাছে বিখ্যাত কপিলধারা ও দুধধারা জলপ্রপাত তৈরি হয়েছে। এর কিছুটা দূরেই তবলপুরে রয়েছে বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত। ঠিক আছে, নেক্সট দেখো, সম্রাট আকবরের রাজত্বকালে দহশালা ব্যবস্থা বা ল্যান্ড রেভিনিউ সিস্টেম কে প্রবর্তন করেছিলেন? রাজা মানসিং, বৈরাম খাঁ, রাজা টোডরমল, আবুল ফজল। তাহলে এটি আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এটির অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এই রাজা টোডরমল। এই রাজা টোডরমলই কিন্তু দশশালা বন্দোবস্ত ব্যবস্থা তৈরি করেছিল। দেখো এখানে 1580 সালে আকবরের অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডরমল বিখ্যাত 10 বছরের গড় উৎপাদন ও মূল্যের ওপর ভিত্তি করে এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। একেই কিন্তু রাজা টোডরমলের বন্দোবস্ত বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? বলো তাহলে এটির অ্যান্সার কী হয়ে যাবে? তাহলে দেখো এটি আমাদের অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি হয়ে যাবে। এই 42তম সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু আমাদের এই সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে। কত সাল দেখো? 1976 সাল। বুঝতে পেরেছ? দেখো 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 3টি শব্দ যুক্ত হয়েছিল: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এই সংশোধনীকে বলা হয় ভারতের মিনি সংবিধান। তাহলে আমাদের যে সংবিধানের এতগুলো সংশোধনী তৈরি করা হয়েছে তাকে কিন্তু মিনি সংবিধানও বলা হয়ে থাকে। এবং এই 42তম সংশোধনী আইন 1976 খ্রিস্টাব্দে কী হয়েছিল? আমাদের এই যে 3টি শব্দ কিন্তু যুক্ত করা হয়েছিল: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এটা খুব ভালো প্রশ্ন, তোমরা মনে রাখবে অবশ্যই। আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ক্লাসে।